নমস্কার। ডক্টর অন কল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপ। আজকালকার এই ব্যস্ত যুগে হেডেক বা মাথা ব্যথা প্রায় প্রত্যেক মানুষেরই হয়ে থাকে। সাধারণত আমরা জানি স্ট্রেস বা টেনশনের কারণে মাথা ব্যথা হয়, কিন্তু মাথা ব্যথার কি আরো অন্য কোনো কারণ থাকতে পারে? কত ধরনের মাথা ব্যথা রয়েছে? ফিজিওথেরাপি বা অস্টিওপ্যাথের মাধ্যমে মাথা ব্যথা বা হেডেক উপশমের কি উপায় রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট এবং অস্টিওপ্যাথ ডক্টর সুদীপ্ত নাগ। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার। আর দর্শক বন্ধুরা, অবশ্যই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হেডেক বা মাথা ব্যথা। তাই এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে ফোন করুন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে হেডেক বা মাথা ব্যথা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা রাখতে পারেন এবং ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারেন। তাহলে চলে যাচ্ছি আমরা এবার আমাদের বিষয়ে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে হেডেক বা মাথা ব্যথা, তো প্রথমেই জানতে চাইবো হেডেক বা মাথা ব্যথা বলতে কি বোঝায়? হেডেক কি আদৌ কোনো রোগ? হ্যাঁ, দেখুন, আজকে আমাদের এই টপিকটা বা এই বিষয়টা উপস্থাপন করার একটা বিশেষ কারণ হলো যে আজকে সারা পৃথিবীতে বহু মানুষ এই মাথা ব্যথা নিয়ে সমস্যার মধ্যে রয়েছে। তো অনেকে এটাকে রোগ মনে করেন, যে এটা একটা বড় ধরনের কিছু রোগ হয়েছে। কিন্তু আমি বলতে চাই যে মাথা ব্যথা বা হেডেক এইটা একটা রোগের মানে একটা সিমটম, যাকে বলে উপসর্গ। তো এই সিমটমটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। সেই কারণগুলো যদি একটা একটা করে আমরা বিচার করি, তাহলে আমরা দেখতে পাবো যে মাথা ব্যথা কেন হচ্ছে, বা মাথা ব্যথা কোন ধরনের মাথা ব্যথা কি কারণে হচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এই হেডেকটা হচ্ছে অনেকটা জ্বরের মতো। মানে আপনার জ্বর হয়েছে, আপনি মনে করছেন যে প্যারাসিটামল খেলে কমে যাবে, কিন্তু জ্বরটা কিসের জন্য হয়েছে? জ্বর হয়েছে মানে বডি টেম্পারেচার বেড়েছে। তাহলে জ্বরটা কিসের জন্য হয়েছে? আপনার ম্যালেরিয়া হতে পারে, আপনার সর্দি কাশি হতে পারে, আপনার ডেঙ্গু হতে পারে, আপনার অন্য কোনো কারণে কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে। তাহলে সেইটা হচ্ছে আসল রোগ, আর এটা হচ্ছে তার উপসর্গ। ঠিক হেডেকটাও তাই। আচ্ছা, তো কি কি টাইপের মানে হেডেক আছে? আমি একটুখানি 2 নম্বর স্লাইডটাকে শো করতে বলবো। হ্যাঁ, দেখুন এখানে মাথা ব্যথার কতগুলো অনেকগুলো ভাবে এটাকে ক্লাসিফিকেশন করা যায়। তো আমরা এখানে খুব সহজ সরল ভাবে সাধারণ মানুষের বোঝার জন্য একটা ক্লাসিফিকেশন করে করা হয়েছে এখানে। সেটা হচ্ছে প্রাইমারি হেডেক এন্ড সেকেন্ডারি। তো প্রাইমারি হেডেক বলতে কি বোঝাচ্ছে? যেখানে হেডেকটা হওয়ার সঙ্গে অন্য কোনো রোগের কোনো সংযোগ নেই, সেরকম ধরনের হেডেক গুলোকে আমরা প্রাইমারি হেডেক বলছি। তো কি কি ধরনের প্রাইমারি হেডেক রয়েছে? দেখুন, এটা টেনশন হেডেক বলে একটা কথা রয়েছে। টেনশন হেডেক মানে আপনি খুব চিন্তা করছেন, অফিসের বস খুব কাজে প্রেশার দিচ্ছে, বাড়িতে ওয়াইফের সঙ্গে খিটিমিটি লেগে আছে, এই সমস্ত যে টেনশন, বা বাচ্চাদের পড়াশোনা, অনেক সময় দেখা যায় কি মাথা ব্যথার উদ্রেক হচ্ছে। তো সেইখানে কি ধরনের সেটা হতে পারে না, একটা কপালে চওড়া, এই ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন একটা ব্যান্ডের মতো আমাদের মধ্যে একজন চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বর্ধমান থেকে বলছেন। আচ্ছা, আপনি ডাক্তারবাবুর কাছে কি জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে করেন? আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আচ্ছা। ওনার প্রশ্নটা আমার কাছে। হ্যাঁ, উনি বলছেন যে ওনার মাঝে মাঝে স্নান করার পর মাথা ব্যথা করেন। উনি বর্ধমান থেকে বলছেন, অনির্বাণ বসা। আমরা এই যে আলোচনাগুলো করবো এর মধ্যে ব্যথা করে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। এই যে আলোচনাগুলো আমরা করব তার মধ্যে থেকে ওনার উত্তরটা বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, দেখুন অনুষ্ঠানটা দেখতে থাকুন, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। ধন্যবাদ। এই যে আমরা বলছি যে টেনশন হেডেক হচ্ছে কি একটা কপালের সামনে থেকে সাইডে একটা চওড়া ব্যান্ডের মতো ব্যথা, দুদিক থেকে চাপ দেবে, এরকম ব্যাপার হবে, দুদিকেই হবে। তো এটা হচ্ছে কি আমরা বলবো
টেনশন। আর একটা ধরনের হেডেক দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো, আমি 3 নম্বর স্লাইডটা দিতে বলবো একটু। হ্যাঁ, এইটা আপনারা সবাই খুব ভালো করে এই নামটার সঙ্গে অবগত রয়েছেন, মাইগ্রেন। অনেকেই বলেন যে আমার মাইগ্রেন হচ্ছে, মানে কেউ আবার বলে যে কপালি অর্ধেকটা ব্যথা হচ্ছে। তো এটা হচ্ছে একটা প্রাইমারি হেডেক। এখানে কিরকম হয়, ব্যথাটা বারবার হতে পারে, একটা দপদপ করার মতো হতে পারে, একটা দিকেই হবে, মানে একটা সাইডে হবে, দুটো সাইডে হবে না। আর একটা রয়েছে ক্লাস্টার হেডেক। দেখবেন অফিসে অনেকক্ষণ আপনি ল্যাপটপে কাজ করছেন, বা আপনার ব্যাক এন্ডে যিনি এখন বসে টোটাল প্রোগ্রামটা চালনা করছেন কনস্ট্যান্ট মনিটরের দিকে তাকিয়ে আছে, তার চোখে ব্যথা করছে। এই যে চোখে ব্যথা, এটাও কিন্তু এক ধরনের হেডেক। যেখানে এই স্লাইডে দেখুন রয়েছে একটা চোখের চারপাশে একটা লাল সিম্বল রয়েছে, তো এটাকে আমরা বলি ক্লাস্টার। সেকেন্ড, আমি পরের স্লাইডটা দিতে বলবো, 4 নম্বর স্লাইড। এখানে দেখুন আর একটা হেডেকের ক্লাসিফিকেশনের যে আর একটা পার্ট, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেক মানে কি, মানে এটা হেডেকের উৎস অন্য জায়গায় আছে, মানে মাথা যন্ত্রণাটা অন্য কোনো কারণে হচ্ছে। তার মধ্যে একটা কি আছে, সার্ভাইকোজেনিক। আজকালকার দিনে বেশিরভাগ লোকই কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন ডিজিটাল জিনিসপত্র নিয়ে তারা ঘাটাঘাটি করেন, কনস্ট্যান্টলি মাথা নিচের দিকে থাকে, এবং কনস্ট্যান্টলি মাথা নিচের দিকে থাকার জন্য কি হয়, আমাদের যে ঘাড়ের যে মাংসপেশিগুলো রয়েছে এরা ফ্যাটিক হয়ে যায়। তখন কি ধরনের ব্যথা হয়, এখানে দেখুন ছবিতে দেওয়া আছে, লাল সিম্বল দেওয়া, লাল ডট দেওয়া, এই জায়গাগুলো ব্যথা শুরু হয়। প্রথমে ব্যথা কোথায় হয়, ঘাড়ে হয়, ঘাড় থেকে আস্তে আস্তে মাথার পেছন দিক থেকে হতে হতে গোটা মাথা ব্যথা। তার সঙ্গে কি থাকতে পারে, নেক্সট যেটা, সেটাকে আমরা বলি সাইনাস হেডেক। সাইনাস হেডেক দেখবেন এই যে মুখের ছবিটা দেখছেন, এর চারপাশে দেখুন লাল করে একটা লাইন করা রয়েছে, মানে এই যে ব্যথার অনুভবটা এই জায়গাটায় আমরা পেয়ে থাকি। সাইনাস হেডেকের দেখবেন বলে যে আমার সাইনাস আছে, সাইনাস থেকে মাথা যন্ত্রণা করছে। তো সাইনাস আমাদের প্রত্যেকেরই আছে, যখন সাইনোসাইটিস হয় তখন কিন্তু এই হেডেকটা আমরা দেখতে পাই। পরের স্লাইডটা দেবেন প্লিজ, 5 নম্বর স্লাইড। এখানে দেখুন আর একটা রয়েছে ট্রমাটিক হেডেক। ট্রমাটিক হেডেক মানে কি, আপনি কোনো ইনজুরি হয়েছে, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, ধাক্কা লেগেছে, মাথাটা ড্যাশবোর্ডে ঢুকে গেছে, অথবা আপনার ঘাড়ে কেউ রড দিয়ে মেরেছে, অথবা আপনার মাথা কোথাও জোরে ঢুকে গেছে, এর পরে যে মাথা ব্যথাটা হয় সেটাকে আমরা বলি ট্রমাটিক হেডেক। তারপরে হচ্ছে হাইপার টেনশন হেডেক। এই হাইপার টেনশন হেডেক কি, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের এই ধরনের মাথা ব্যথা দেখা যায়। তো তাদের সিমটমটা কিরকম হয়, তারা বলে যে আমার মাথার পেছন থেকে ঘাড়ের কাছ থেকে দপদপ করছে, গোটা মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এছাড়াও আরো কিছু হেডেক রয়েছে যেগুলোকে আমরা সেকেন্ডারি হেডেকের মধ্যে ফেলি, যেমন হচ্ছে হেডেক ডিউ টু ইনফেকশন, মানে মেনিনজাইটিস হতে পারে, আপনার অন্য কোনো ধরনের ইনফেকশন থেকে মাথা ব্যথা হতে পারে। আপনার মাথা ব্যথা হওয়ার একটা কারণ হতে পারে ব্রেনে কোনো টিউমার জাতীয় কোনো গ্রোথ হয়েছে, তার জন্য হতে পারে। আমাদের সঙ্গে একজন দর্শক তারপরে চলে হচ্ছে, এসেছেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমাদের ফোন ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি দর্শক বন্ধু আরেকবার ট্রাই করুন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবেন। হ্যাঁ, যে বিষয়ে বলছিলেন। হ্যাঁ, এবার হচ্ছে যে দাঁতে যন্ত্রণার থেকেও কিন্তু মাথা যন্ত্রণা হয়। আমাদের দর্শক বন্ধু রয়েছেন একজন, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? বনগা থেকে। আচ্ছা, আপনি ডাক্তারবাবুর সঙ্গে কাছ থেকে কি জানতে চাইছেন? হ্যালো। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হেডেক বা মাথা ব্যথা। তো মাথা ব্যথা সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার আছে কি? আচ্ছা, লাইটের আলোয় অনেকক্ষণ পড়াশোনা করলে মাথা ব্যথা করে। আচ্ছা ডাক্তারবাবু কি বলবেন? হ্যাঁ, এইটা যে একটা বললেন উনি, লাইটের আলো তাকিয়ে থাকলে, এটা দুটো কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে ওনার মাইগ্রেন থাকতে পারে। মাইগ্রেন যাদের থাকে তাদের একটা ফটোফোবিয়া বলে একটা সমস্যা হয়, মানে রোদে বেরোলো, অনেকক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকলো, তার মাথা যন্ত্রণা হতে পারে। আর একটা কারণ হতে পারে, হয়তো ওটা আলোর জন্য হচ্ছে না, উনি যেভাবে পড়াশোনা করছেন
তাতে এই যে একটুখানি আগে আমরা বললাম সার্ভাইকোজেনিক হেডেক, সেই সার্ভাইকোজেনিক হেডেকও কিন্তু হতে পারে। তো এটা দুটো আমি ওনাকে পরামর্শ দেব যে আপনি কোনো ভালো ফিজিওথেরাপিস্টের কাছে অথবা কোনো আই স্পেশালিস্টের কাছে, দুজনের কাছেই যেতে পারেন। আই স্পেশালিস্টের কাছে গেলে আপনি আপনার যে আপনার ফটো সেন্সিটিভিটি আছে কিনা, চোখের আলোর জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা আপনি উনি আপনাকে বলে দিতে পারবেন। আর যদি সার্ভাইকোজেনিক হেডেকের জন্য আপনার সমস্যা হয়, তো একজন ফিজিওথেরাপিস্ট আপনার এই সমস্যার কিন্তু সমাধান করে দিতে পারবে। তাহলে আমরা যেখানে ছিলাম যে আমাদের আরেকটা কারণ আমরা দেখি, মানে আরেকটা টাইপ, সেটাকে আমরা বলি যে হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক ইরিটেশন। এটা আপনারা অনেকেই দেখে থাকবেন যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব আমরা বলি অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেলে আমার মাথা ব্যথা যন্ত্রণা করছে, গা বমি দিচ্ছে। তো এই ধরনের একটা সমস্যা হতে পারে। তো এতগুলো ক্লাসিফিকেশন হতে পারে হেডেকে, এবং প্রত্যেকটা ক্লাসিফিকেশন ইটসেলফ বলে দেয় যে তার কারণটা কি। আচ্ছা, মানে বদহজম বা গ্যাস্ট্রিকের কারণেও হেডেক হতে পারে। অবশ্যই অবশ্যই, আচ্ছা, এবং এটা কিন্তু এটা আমাদের সাধারণত খুব অনেকেই প্রায়শই জানা দেখা নেই। যায়, আচ্ছা আচ্ছা প্রায়শই দেখা যায়। আচ্ছা আচ্ছা। তো সাধারণত হেডেকের মানে সাইনস এন্ড সিম্পটমস গুলো কি কি আছে? হ্যাঁ, সাইন এন্ড সিমটমস আমি একটুখানি বলবো যে 6 নম্বর স্লাইডটা এবং 7 নম্বর স্লাইডটা একটু শো। দেখুন, হেডেক যখন আমি বলছি মাথা ব্যথা হচ্ছে কম, আমরা যে কোনো, আমি যতগুলো টাইপ বললাম তার প্রত্যেকটাতেই মাথা ব্যথা কম। মাথা ব্যথার সঙ্গে কি থাকতে পারে? মাথা ব্যথার সঙ্গে যেমন আপনি যদি টেনশন হেডেক দেখেন, সেখানে কি হতে পারে যে মাংসপেশি, চারপাশের মাংসপেশি গুলো টাইট হয়ে যেতে পারে। তার সঙ্গে কি হতে পারে, একটা ডাল টাইপ পেন হতে পারে। আবার যদি আপনি মাইগ্রেন দেখেন, মাইগ্রেনে অর্ধেক কপাল ব্যথা হবে, তার সঙ্গে বমি থাকতে পারে বা গা হাত ধোয়া থাকতে পারে। আর একটা যেটা আমি বললাম যে ফটোফোবিয়া, সেই রোদে বেরোলেই আমার মাথা ধরে যায়, এই ধরনের কথা কিন্তু পেশেন্ট আমাদের বলে দেয়। আচ্ছা, এই পরের স্লাইডটা একটু দেবেন প্লিজ, 8 নম্বর স্লাইডটা। তারপরে আমি যেমন বললাম যে ক্লাস্টার হেডেক, ক্লাস্টার হেডেকে কি হয়, চোখে ব্যথা হয়, তার সঙ্গে চোখ দিয়ে জল পড়ে। সাইনোসাইটিস থেকে যদি হেডেক হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে নাক দিয়ে জল পড়ছে, মাথার মুখের সামনে ভার হয়ে যাচ্ছে, প্রচন্ড যন্ত্রণা থাকছে। যদি সার্ভাইকোজেনিক হেডেক হয়, মানে ঘাড় থেকে ব্যথাটা উঠছে, মাথা যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে একটা মানে ইউনিক ফিচার হচ্ছে পেশেন্ট যত মাথা নাড়াবে, যত মাথা ওপর নিচু করবে, তত তার ব্যথা বাড়বে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু থাকে। এরপরে কি থাকে, ধরুন কারো যেগুলো একটু পরের স্লাইডটা দেবেন, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ স্লাইড, যেটা আমরা রেড ফ্ল্যাগ সাইন বলি। রেড ফ্ল্যাগ সাইনটা কি জিনিস না, রেড ফ্ল্যাগ সাইনটা দেওয়ার জন্য বলবো রেড ফ্ল্যাগ সাইন যেটা আছে। হ্যাঁ, 10 নম্বর স্লাইডটা একটু শো করবেন। হ্যাঁ দেখুন, আমি হ্যাঁ বলুন। হ্যাঁ না, বলছিলাম হ্যাঁ রেড ফ্ল্যাগ এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, রেড ফ্ল্যাগ বলতে আমরা যেমন দেখি, বলি না যে গাড়ি আসছে, গাড়িটাকে দাঁড় করাতে হবে, তো আমরা কি দেখাই, সবসময় বিপদের সংকেত হচ্ছে লাল। তো মানে আমরা লাল সিগন্যাল দেখলে গাড়ি দাঁড় করাই, বা কোনো জায়গায় বিপদ আছে দেখলে একটা লাল সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। সেই কারণে আমরা এই লাল সিম্বলটাকে ইউজ করি যে এখানে আমাদেরকে বিশেষ সতর্কীকরণ হতে হবে বা সতর্কতা নিতে হবে। তো কখন সেটা, যদি দেখেন যে কোনো পেশেন্টের মাথা যন্ত্রণা করছে, তার সঙ্গে সে ফেইন্ট হয়ে যাচ্ছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার, অথবা প্রচুর বমি করছে, অথবা তার মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে নেক রিজিড হয়ে যাচ্ছে, মানে ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, তার সঙ্গে উচ্চ তাপমাত্রা মানে হাই ফিভার রয়েছে, বা এরকম হতে পারে যে পেশেন্টের মাথা যন্ত্রণা করছে, তার সঙ্গে দেখা যাচ্ছে প্রেশারটা হাই এবং সে অসংলগ্ন কথাবার্তা বলছে, অথবা তাকে যদি বলা হয় যে আপনি হাত তুলুন, পা তুলুন, সেগুলো সে কন্ট্রোল করতে পারছে না, বা হাসতে বললে হাসতে পারছে না, মানে আপনার কমান্ড সে বুঝতে পারছে না। এই ধরনের সমস্যা যদি আপনারা কখনো দেখেন, এটা কিন্তু কখনোই ওই একটা ব্যথার ওষুধ খেয়ে কমিয়ে ফেলবো, বা যদি ব্যথার ওষুধ খেয়ে দেখা যাক কমছে কিনা, এই ধরনের কিন্তু করলে চলবে। এটা একদম ইমার্জেন্সি কন্ডিশন, মেবি পেশেন্টের স্ট্রোক হয়েছে, মেবি পেশেন্ট
ব্রেনের মধ্যে কোনো গ্রোথ আছে তার থেকে এটা হচ্ছে, মেবি পেশেন্টের অন্য কোনো মানে মেনিনজাইটিস টাইপের কোনো সমস্যা হয়ে গেছে তার থেকে এটা হচ্ছে। তো সেটা মানে অতি অবশ্যই আমি সঙ্গে সঙ্গে সমস্ত মানুষকে বলবো যে সে হেডেকের সঙ্গে যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে ইমিডিয়েটলি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন অথবা হসপিটালে পেশেন্টকে নিয়ে যাবেন। মানে এইটা না করলে কিন্তু এরকম হতে পারে যে পেশেন্টের জীবনটা বাঁচানো গেল না। আচ্ছা আচ্ছা, মানে হেডেক কে সবসময় হালকা ভাবেও নেওয়া যাবে না। অনেকে তো সবসময় হালকা ভাবে নিয়ে থাকেন, হয়তো একটা পেন কিলার খেয়ে নিলেন, খুব হেডেক হচ্ছে বলে, খুব মাথা ব্যথা হচ্ছে বলে, মানে এটা গুরুতর কারণও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটা তো আমরা কি করি, আমরা অনেক কিছুই প্রথমটা ভাবতে পারি না যে এগুলো একটা বড় আকার হতে পারে। হুম কিন্তু আমার আজকের অনুষ্ঠানটা করার কারণটাই হচ্ছে যে যাতে সাধারণ মানুষের কাছে এইটুকু একটা নলেজ আমরা পৌঁছাতে পারি যে হুম হুম। এই ধরনের সমস্যা হলে আপনি যেন অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, প্রয়োজনে হসপিটালে যাবেন এবং সেখান থেকে আপনারা তার ঠিক মতো চিকিৎসা করে রোগীকে বাঁচানোর চেষ্টা করবেন। একদম। আচ্ছা ডাক্তারবাবু, এখানে একটা প্রশ্ন আসছে। আপনি তো বিভিন্ন সিমটম গুলো বললেন বা কি কারণে হয়ে থাকে হেডেক, সেটাও আমরা জানতে পারলাম। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একদম খুব ঘন ঘন মানে মাথা ব্যথা হচ্ছে, ধরুন ডেইলি তার একবার বা দুবার করে মাথা ব্যথা হচ্ছে, সেটা কি ভয়ের কারণ? না, এখানে আমি বললাম যে দেখুন, যে মাথা ব্যথাটা কিন্তু কোনো আহ মানে আপনার উদ্বেগ নয়, উদ্বেগটা হচ্ছে কেন হচ্ছে, হুম হুম, এইটা আইডেন্টিফাই এক্সেসে করা। যখন হচ্ছে একদম তিনি বলুন। এবার দেখুন হয়তো সেই ব্যক্তি যার আর কি মানে আপনি ডেলি যার হেডেক হচ্ছে তার হয়তো মাইগ্রেন থাকতে পারে, সে রোদে বেরোলেই মাথা ধরে যাচ্ছে, হুম বা তার হয়তো হাইপার অ্যাসিডিটি আছে। হাইপার অ্যাসিডিটি যখনই থাকবে তখন কি হয় যে মানে আমাদের যে খাদ্য নালী রয়েছে, আমাদের যে স্টমাক রয়েছে, সেখানে যখনই অ্যাসিডিটি বেড়ে যাবে তখন কি হয়, তখন একটা ভেগাস বলে একটা নার্ভ আছে, যে নার্ভটা ওতে স্টিমুলেট হয়ে গিয়ে ও মাথায় একটা পার্টিকুলার অংশ আছে যাকে বলে ব্রেন স্টেম, সেই হুম ব্রেন স্টেমকে নিয়ে তখন ব্রেন স্টেম হেডেক তৈরি করে বা মাথা ব্যথা তৈরি করে। তো এইগুলো সবই কিন্তু অ্যালার্ম। এবার যার রোজ মাথা ব্যথা হচ্ছে তাকে ঠিক মতো অ্যাসেসমেন্ট করতে হবে যে এর কারণটা কি, এর কারণটাকে যদি জানা যায়, তাহলে অবশ্যই তার মাথা ব্যথা উপশম করা সম্ভব। একদম একদম। আচ্ছা, এবার জানতে চাইবো এই ফিজিওথেরাপি বা অস্টিওপ্যাথির মাধ্যমে হেডেক বা মাথা ব্যথা উপশমের সেটা কতটা কার্যকরী, ফিজিওথেরাপি এবং অস্টিওপ্যাথ? হ্যাঁ, এই বিষয়টা এখন একটা মডার্ন সায়েন্স বা মডার্ন এজে এসে আমরা এখন এই ধরনের চিকিৎসাগুলো ফিজিওথেরাপি এবং অস্টিওপ্যাথির মাধ্যমে অনেক হেডেকের ট্রিটমেন্ট করছি। কিন্তু আমরা কোন হেডেকের ট্রিটমেন্ট করছি সেগুলো খুব পরিষ্কার ধারণা হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত সিমটম গুলোকে আমরা রেড ফ্ল্যাগ বলে আমরা এতক্ষণ দর্শকদের সঙ্গে আলোচনা করলাম, সেই ধরনের সিমটম নিয়ে যদি পেশেন্ট আমাদের কাছে আসে তো আমরা ইমিডিয়েটলি সেই পেশেন্টকে আমরা কোনো ফিজিশিয়ানের কাছে অথবা নিকটবর্তী হসপিটালে আগে আমরা ট্রান্সফার করি। কারণ এখানে এই সিমটমে আমরা কোনো রকম অস্টিওপ্যাথি বা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিই না যতক্ষণ না পর্যন্ত সেটা জানা যাচ্ছে যে এটা অরিজিন কি। যেমন ধরুন কোনো পেশেন্টের হয়তো ব্রেন টিউমার হয়েছে, তার স্বাভাবিক মাথা যন্ত্রণা থাকে। তো এই ক্ষেত্রে যদি আমরা কোনো অস্টিওপ্যাথি বা ফিজিওথেরাপি করার মাধ্যমে যদি বলি যে এই রোগটা সেরে যাবে, এটা কিন্তু কখনোই উচিত নয় বা এই ধরনের বার্তা কখনোই দেওয়া উচিত নয়। তাহলে কোন ধরনের হেডেক আমরা মনে করতে পারি? তার মধ্যে প্রথমেই আসছে মাইগ্রেন, যেটা নিয়ে প্রচুর লোক, আমাদের ভারতবর্ষের প্রচুর লোক এই রোগে ভোগে। মাইগ্রেনে কিন্তু আমরা খুব সফলভাবে চিকিৎসা করতে পারি। মাইগ্রেন হওয়ার জন্য যে সমস্ত কারণগুলো দায়ী সেগুলোকে আমরা সুন্দরভাবে ফিজিওথেরাপির মাধ্যমে এবং অস্টিওপ্যাথির মাধ্যমে আইসোলেট করতে পারি, করে আমরা তার ট্রিটমেন্ট করতে পারি। আমরা টেনশন হেডেকের ট্রিটমেন্ট করতে পারি। টেনশন হেডেক হওয়ার কারণ কি না, যখন আপনি টেনসড হয়ে যাচ্ছেন বা যখন আপনার ওভার প্রেশার, কাজের প্রেশার এসে যাচ্ছে, তখন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম বলে একটা নার্ভাস সিস্টেম আছে, যে নার্ভাস সিস্টেমের দুটো পার্ট থাকে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক যদি ইমব্যালেন্স হয় তখনই কিন্তু আপনার মধ্যে স্ট্রেস হয়, মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি হয়ে যায়
আপনার স্ট্রেস বাড়বে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি হলে আপনি করবেন। তো আমরা তখন কি করি, এদের মানে আমাদের যে ভাষা সেখানে হচ্ছে যে আমরা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেশন করার চেষ্টা করি এবং সিম্প্যাথেটিক একটা যে অটোনমিক সিস্টেমটা আছে তাকে আমরা ইনহিবিট করার চেষ্টা করি বাই প্রসেস অফ ম্যানিপুলেশন, মোবিলাইজেশন। আমরা প্যারাসিম্প্যাথেটিক কে অ্যাক্টিভেট করার জন্য সার্ভাইকাল স্পাইনকে ম্যানিপুলেট করি বা মোবিলাইজ করি, আর সিম্প্যাথেটিক কে করার জন্য আমরা থোরাসিক স্পাইনকে মোবিলাইজ করি। তো এইটা করলে কি হয়, পেশেন্টের ওই ইমব্যালেন্সটা ব্যালেন্স হয়ে যায় এবং তাতে দেখা যায় যে মাথা যন্ত্রণা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার সঙ্গে আমরা কি করি, আমরা ক্রেনিয়াল অস্টিওপ্যাথি বলে এক ধরনের চিকিৎসা হয়, সেই চিকিৎসাটাও অ্যাপ্লাই করি। তো টেনশন হেডেকের খুব ভালো চিকিৎসা ফিজিওথেরাপি ও অস্টিওপ্যাথিতে হয়, মাইগ্রেনের করা যায়, সাইনোসাইটিস সে খুব ভালো ট্রিটমেন্ট হয়, আপনার ক্লাস্টার হেডেকের ট্রিটমেন্ট হয়, আপনার সার্ভাইকোজেনিক হেডেকে আমরা মাসেল রিলিজ করি, কেননা সার্ভাইকাল স্পাইনের যে সারাউন্ডিং যে মাসেল গুলো থাকে যেগুলো শক্ত হয়ে যায় সেগুলোকে রিলিজ করে দেওয়া হয়, তাতে করে পেশেন্টের উপকার হয়। তো এই ধরনের চিকিৎসাগুলো আমরা করি এবং এই চিকিৎসাগুলোকে মাধ্যমে আমাদের কাছে পেশেন্টের যথেষ্ট পরিমাণ উপকার করা হয় এবং এই চিকিৎসাগুলোর সঙ্গে সঙ্গে যেটা করা হয় যাতে তার ফার্দার এই অ্যাটাক গুলো না হয়, বা হলেও সে যাতে সেটাকে টলারেট করতে পারে বা তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য তাকে অটোনমিক নার্ভাস সিস্টেম ট্রেনিং বলে এক ধরনের ট্রেনিং প্রোটোকল আছে, সেই ট্রেনিং প্রোটোকল আমরা পেশেন্টকে শিখিয়ে থাকি। তো এই ধরনের চিকিৎসাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল, যেগুলো আমরা করে পেশেন্টের যথেষ্ট করতে পারি। আচ্ছা, পরের বিষয়ে যাচ্ছি। তার আগে একবার দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, ডাক্তারবাবু কিন্তু খুব সুন্দরভাবে হেডেক কি কি কারণে হতে পারে বা তার কিভাবে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন, মানে ফিজিওথেরাপি অস্টিওপ্যাথির মাধ্যমে হেডেক থেকে কিভাবে সেই হেডেক থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেন, তার কিন্তু বিস্তারিত ডাক্তারবাবু আজ আপনাদের জানিয়ে দিলেন। এই বিষয়ে আমরা আরো আলোচনা করে নেব। তার আগে বলছি, যাদের এই ধরনের সমস্যা রয়েছে, নিত্যদিন মাথা ব্যথা বা হেডেকের সমস্যায় ভুগছেন, বা আপনারা হয়তো দোকান থেকে পেন কিলার কিনে খেয়ে নিচ্ছেন, কিছুক্ষণের জন্য ব্যথা কমছে, আবার দেখা যাচ্ছে দুদিন পরে ব্যথা হচ্ছে, এই ধরনের সমস্যা থাকলে একদমই ইগনোর করবেন না। ডাক্তারবাবু তো বলে দিলেন কি কি কারণে হেডেক হয় এবং কোন কোন হেডেকের চিকিৎসা ফিজিওথেরাপির মাধ্যমে হতে পারে। তাই অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। ফিজিওথেরাপি এবং অস্টিওপ্যাথ মাধ্যমে কিন্তু হেডেক থেকে সম্পূর্ণ আপনারা সুস্থ হতে পারেন। তাই যোগাযোগ কোথায় করবেন আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা ডক্টর সুদীপ্ত নাগকে পেয়ে যাচ্ছেন নাক্স ভিলা সাহাগঞ্জ ওল্ড পোস্ট অফিস হুগলিতে, এবং টেলিভিশন স্ক্রিনে দেখুন দুটো নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে যে দুটো নাম্বার যাচ্ছে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন। তার মধ্যে 92 যে নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং কন্টাক্ট করতে হলে অবশ্যই এই নাম্বারে করবেন 8420385331। আবারও বলে দিচ্ছি 8420385331। এই নাম্বারটিতে আপনারা যে কোনো এই হেডেক সংক্রান্ত যে কোনো সমস্যা নেই ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ডাক্তারবাবুর চেম্বারে আপনারা আসতে পারেন। চলে যাচ্ছে আবার পরবর্তী আলোচনায়। আচ্ছা ডাক্তারবাবু, যেটা আপনি বললেন ফিজিওথেরাপি এবং অস্টিওপ্যাথির মাধ্যমে কিভাবে হেডেক থেকে আমরা মানে সুস্থ হয়ে উঠতে পারবো, তো এই ফিজিওথেরাপি বা অস্টিওপ্যাথির মাধ্যমে কি একদম মানে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব, মানে সারা জীবনের জন্য একদম কি সুস্থ হয়ে ওঠা সম্ভব? হেডেকের সমস্যা পরবর্তী সময়ে কি আবার আসবে না একদম সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব? হ্যাঁ, এটা আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার উত্তর আমি একটা কথাই বলতে চাই যে আমাদের হিউম্যান বডি হচ্ছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার এবং এর কমপ্লেক্সিটির শেষ নেই। মানে কমপ্লেক্স স্ট্রাকচার বলতে এটা যেমন আমি বললাম যে কত কারণে হতে পারে, এই যেগুলো বললাম তারপরে ধরুন আরো এতগুলো কারণ আছে যে কারণে হতে পারে, সেগুলো কিন্তু কম। এবার ধরুন আপনি আমার কাছে একজন পেশেন্ট এলো, তার জন্য সার্ভাইকোজেনিক হেডেক, মানে তার ঘাড়ে যন্ত্রণা, ঘাড় থেকে মাথা ব্যথা করছে, তো তাকে ট্রিটমেন্ট করার পর তার সেই সমস্যাটা কমে গেল। কিন্তু হয়তো বছর দুয়েক বাদে দেখা গেল তার দাঁতে একটা ইনফেকশন হয়েছে, সেখান থেকে মাথা ব্যথা। তো সেখানে মাথা ব্যথাটা কিন্তু সেম, মাথা ব্যথার ক্যারেক্টারটা চেঞ্জ হবে কিন্তু ব্যথাটা সেম। তো এই হিসেবে কখনোই আমরা এটা দাবি করতে পারবো না যে এক ধরনের হেডেককে কমিয়ে দিলে
সমস্ত হেডেক আপনার চলে যাবে। আমরা এটুকু দাবি করতে পারি যে আমরা যে ধরনের চিকিৎসা পদ্ধতি এখন ব্যবহার করছি এবং তাতে করে রোগীদেরকে যে চিকিৎসা আমরা দিচ্ছি, তাতে করে তাদের ওই পার্টিকুলার যে কারণের জন্য তারা আমাদের কাছে এসেছে সেই জায়গা থেকে কিন্তু তারা যথেষ্ট ভালো থাকছে এবং তাদের যে ওষুধের উপর নির্ভরতা বা সারাদিনের কাজকর্মের জন্য যে অসুবিধা, দেখবেন যদি সারাক্ষণ মাথা ধরে থাকে আপনার কাজের গতি আসবে না, সবসময় আপনি খিটখিট করবেন, লোকের কথায় আপনার রাগ হয়ে যাবে, আপনি স্ট্রেসে চলে যাবেন। তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা লাইফস্টাইলটা অনেক ভালো লিড করছে, তারা অনেক বেটার থাকছে। আর সেটা তো যে লাইফস্টাইলটা আমরা কিরকম মেনটেন করলে এই হেডেকের সমস্যা থেকে মানে আমরা সম্পূর্ণভাবে মানে সুস্থ থাকতে পারি, বা এই যে বারবার হেডেক হচ্ছে এক একটা কারণে হচ্ছে সেটা থেকে আমরা রিলিফ করতে পারি, মানে কি ধরনের লাইফস্টাইল আমাদের মেনটেন করা উচিত? হ্যাঁ, দেখুন এই প্রাইমারি হেডেক যেগুলো আছে সেই ধরনের জায়গা বলতে পারি যে ডেইলি এক্সারসাইজ, ডেইলি ওয়াক, মেডিটেশন, আর তার সঙ্গে হচ্ছে সময় মতো খাওয়া, পরিমিত খাওয়া এবং প্রচুর জল খাওয়া। যেটা একটু আগে আপনাদেরকে আমি বললাম যে গ্যাস মানে গ্যাস্ট্রিক প্রবলেম থাকলে বা হাইপার অ্যাসিডিটি হলে মাথা ব্যথা হতে পারে। তো এই হাইপার অ্যাসিডিটির ওষুধ কি? হাইপার অ্যাসিডিটির প্রথম এবং প্রাথমিক ওষুধের হচ্ছে জল। আপনি যত জল খাবেন, আমরা সবাই জানি অ্যাসিড কে জল একমাত্র অ্যাসিড কে নিউট্রিলাইজ করতে পারে। তো আমি সেখানে যদি জলের বদলে অন্য কিছু খাই সেটা কিন্তু কাজ হবে না। আপনি যতটা পারবেন জল যদি খেতে থাকেন তাহলে অ্যাসিড যখনই নিউট্রিলাইজ হবে সঙ্গে সঙ্গে দেখবেন আমরা মাথা ব্যথা কমে যাচ্ছে। তো আমি সমস্ত দর্শক বন্ধুদের বলবো যে মাথা ব্যথা ভয়ের নয়, কিন্তু মাথা ব্যথা যদি আপনার সবসময় করতে থাকে, মাথা ব্যথা যদি আপনার কর্মক্ষমতা কমিয়ে দেয়, মাথা ব্যথা যদি আপনার নর্মাল লাইফকে ডিস্টার্ব করে, তাহলে অবশ্যই সেটা আপনি নজরে আনুন, তার কারণকে অনুসন্ধান করুন এবং সেই কারণ অনুসন্ধান করার পর সেই মতো ব্যবস্থা নিলে অবশ্যই আপনি একটা মাথা যন্ত্রণাহীন একটা জীবন পাবেন এবং সেখানে আপনি যথেষ্ট ভালোভাবে নিজের কাজকর্মগুলো করতে পারেন। একদম একদম। আজকে যেহেতু হাতে আর একদমই সময় নেই, তো দর্শক বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেলেন যে মাথা ব্যথা বা হেডেক কেন হয়ে থাকে, তার কি কারণ রয়েছে এবং তার কি চিকিৎসা পদ্ধতি রয়েছে। ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আমাদের সেই বিষয়গুলো বুঝিয়ে দিলেন। আর অবশ্যই কিন্তু সব সময় যে পেন কিলার খেলেই হেডেক কমবে তা কিন্তু নয়, তার জন্য কিন্তু ফিজিওথেরাপি এবং অস্টিওপ্যাথ সেটা কিন্তু একটা খুবই ভালো মাধ্যম, যার মাধ্যমে কিন্তু আপনারা হেডেক থেকে সম্পূর্ণভাবে নির্মূল হতে পারছেন। কারণ সব সময় ওষুধ খাওয়া কি ওষুধের কিন্তু অনেক সাইড এফেক্ট থাকে, সেখানে অনেকেরই হয়তো বারবার মাথা ব্যথা হচ্ছে, ওষুধ খেয়ে নিচ্ছেন কমে যাচ্ছে, কিছুদিন পর আবার মাথা ব্যথা হচ্ছে। তাই ওষুধকে যদি আপনারা বা মেডিসিনকে যদি একটু অ্যাভয়েড করে আপনারা একটু ফিজিওথেরাপির হাত যদি ধরতে পারেন, তাহলে এই হেডেক বা মাথা ব্যথার সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন। তাই অবশ্যই যারা ফিজিওথেরাপি বিষয়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, হেডেক বা অন্যান্য যে কোনো সমস্যা, যদি আপনাদের শারীরিক যে কোনো সমস্যা থাকে, তার জন্য অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। ফিজিওথেরাপি এবং অস্টিওপ্যাথির মাধ্যমে যে কোনো শারীরিক সমস্যা থেকে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হতে পারছেন। তাই তার জন্য যোগাযোগ করতে হবে এবং ফিজিওথেরাপির প্রপার প্রসিডিউর কি সেটা ডাক্তারবাবুর কাছ থেকে জানতে হবে। তার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদের ডাক্তারবাবুর চেম্বার অ্যাড্রেস বলে জানিয়ে রাখছি, নাক্স ভিলা, সাহাগঞ্জ, ওল্ড পোস্ট অফিস, হুগলি। এবং দেখবেন টেলিভিশন স্ক্রিনে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে দুটো নাম্বার রয়েছে, তার মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন অবশ্যই এই নাম্বারটিতে ফোন করে আসবেন 8420385331 8420385331। এই নাম্বারটিতে আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারবাবুর চেম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজ যেহেতু হাতে আর একদমই সময় নেই, আজ আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। হ্যাঁ, আশা করবো আরো আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ডাক্তারবাবুকে নিয়ে আমরা আবার হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।